শুরু করছি হেলেন মুরহাউসের লেখা মৃত্যু নিবাস। এর আগে আমরা যেখানে শেষ করেছিলাম এই গল্পের, আজ তার পরবর্তী অংশ থেকে শুরু হচ্ছে। গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সদের কাছে রিকোয়েস্ট, যারা এখনো আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো শ্রোতা বন্ধুরা, শুরু করছি মৃত্যু নিবাস। রিসেপশনে উইল পিটারসনের দেওয়া বুকিং কার্ডটা দেখাতেই সুবেশ তরুণটি হাসি মুখে মার্থাকে নির্দিষ্ট কক্ষের চাবি এগিয়ে দিল। একজন বয় এসে মার্থার হাতের কিট ব্যাগটা নিয়ে এগোতে লাগলো এলিভেটরের দিকে। রুবিকে কোলে নিয়ে মার্থা তার অনুসরণ করল। পূর্ব নির্দিষ্ট ঘরটায় এসে স্নান করে ফ্রেশ হয়ে নিল মার্থা। রুবিকেও স্নান করিয়ে দিল। সেই কোন সকালে বাসা ছেড়ে বেরিয়ে পড়তে হয়েছিল ওদের। তারপর এই কয়েক ঘন্টায় শারীরিক আর মানসিক কি ধকলটাই না গেছে ওদের ওপর দিয়ে। এতক্ষণে স্নান সেরে ফ্রেশ হয়ে একটু যেন স্বস্তি মিলল। কিন্তু মার্থা মনে মনে স্থির করে নিয়েছে তার এখনো আসল কাজ বাকি রয়ে গিয়েছে। তাকে থানায় একটা ডায়েরি করতে হবে। গত রাতে যে কেউ একজন ওর বাড়িতে ঢুকেছিল তার একটা এফআইআর করা দরকার। তারপর দেখা যাবে। ফ্রেশ হয়ে নেওয়ার পর রুবিকে নিয়ে বেরিয়ে পড়ল মার্থা। যদিও গত রাতে ওর ওপরেই আক্রমণ আর আজকে যখন থানায় ডায়েরি করতে যাচ্ছে, এর মাঝে অনেকখানি সময় কেটে গেছে। থানায় ডায়েরি করবার সময় ওকে অনেকগুলো প্রশ্নের মুখোমুখি হতে হলো। যখন ঘটনাটা ঘটলো তারপরেই কেন সে পুলিশকে ফোন করলো না, এত ঘন্টা পর কেন সে পুলিশে ব্যাপারটা ইনফর্ম করছে, এতখানি সময় সে কি করছিল, ইত্যাদি ইত্যাদি। মার্থা ধৈর্য ধরে ওদের প্রত্যেকটা প্রশ্নের খুঁটিনাটি উত্তর দিল। জিজ্ঞাসাবাদ সহিসাবুত করে থানা থেকে বেরোতে বেরোতে প্রায় সন্ধে হয়ে গেল। বেশিরভাগ সময় ওর থানাতেই নষ্ট হলো। সন্ধেবেলায় যখন হোটেলে ফিরল মার্থা আর রুবি, তখন আর একবার গা ধুয়ে নিল সে। রুবিকে বেশ খুশি খুশি লাগছিল। বিছানার ওপর বসে বসে একটা খেলনা এরোপ্লেন নিয়ে সেটাকে ওড়াবার ব্যর্থ চেষ্টা করছে সে। গা ধুয়ে এসে নরম বিছানায় গা এলিয়ে দিয়ে টিভিতে একটা কমেডি মুভি দেখতে লাগলো মার্থা। মাঝখানে রুম সার্ভিসে ফোন করে এক মগ হট চকলেটের অর্ডারও দিয়ে দিল সে। শুয়ে শুয়ে আরাম করে পা নাচাতে লাগলো মার্থা। আহ, কতদিন পর আবার এরকম আরামদায়ক বিলাসবহুল জীবন উপভোগ করছে সে। এখানে নেই কোনো বিভীষিকা, রাতে ঘুমের মধ্যে কানে আসবে না কোনো বিশ্রী শব্দ, দেখতে হবে না চোখের সামনে কোনো বিভীষিকা। ধুত্তুর, মাথা থেকে ঝেড়ে ফেলে দাও হতন কটেজকে, মনে মনে ভাবল মার্থা। এখন তো এখানে শুধু মজাই মজা, আরামই আরাম। কেন সোনার পালঙ্কে শুয়ে এই কণ্টকসজ্জার কথা ভাববে সে? অতএব এখনকার মতো বাদ দাও সব। মুভি দেখা শেষ হয়ে গেলে মার্থা একটা রোম্যান্টিক নভেল খুলে নিয়ে বিছানায় আধশোয়া হয়ে পড়তে লাগলো। ঘুমানোর আগে বই পড়া ওর একটা অভ্যাসের মধ্যে পড়ে। 13ই জুলাই। পরদিন খুব সকালে মার্থার ঘুমটা ভেঙে গেল একটা শব্দে। জেগে উঠে দেখল পাশে রুবি তখনও ঘুমোচ্ছে। ওর পা দুটো মার্থার হাতের ওপর এসে পড়েছে। কিসের শব্দে ঘুমটা ভাঙলো দেখতে গিয়ে দেখে পাশের টেবিলে রাখা ফোনটা ভাইব্রেট হচ্ছে। সম্ভবত কোনো মেসেজ এসেছে। ফোনের কাছে উঠে গিয়ে দেখল পিটারসনের কাছ থেকে একটা মেসেজ এসেছে। স্ক্রিনের ওপর ভদ্রলোকের নামটা ব্লিঙ্ক করছে। ওই একটা মেসেজই তাকে সচেতন করে দিল এবার সময় হয়েছে বাস্তবের মুখোমুখি হবার। পিটারসনের একটা অদ্ভুত মেসেজ। GTNGSM KIP.meetyou@HTL1। অর্থাৎ তার আবার সেই হতন কটেজে ফিরে যাবার পালা। আবার মুখোমুখি হতে হবে সেই সব ভয়ঙ্কর বিভীষিকার। সত্যি গত কয়েক ঘন্টার আরামে সে ওই কটেজের কথা বিলকুল ভুলেই গিয়েছিল। পিটারসনের মেসেজটাই আবার ওকে বাস্তবের মাটিতে এনে দাঁড় করালো। বিছানায় ঘুমন্ত রুবির দিকে তাকালো মার্থা।
মেয়েটাও এখানে এসেই প্রথম ভালো করে ঘুমোতে পারল, নইলে ওই পচা বাড়িটায় থাকতে ওরও প্রায় রাতেই ঘুম হতো না। দুহাতে মেয়েকে জড়িয়ে ধরল মার্থা। ফিরবে না, কিছুতেই আরও বাড়িতে ফিরবে না সে। পিটারসন ওকে এক রাতের জন্য বুক করে দিয়েছিল হোটেলের একটা ঘর। ও নিজে এবার আরও একটা রাত এই হোটেলে কাটাবে, সম্পূর্ণ নিজের নামে। আজকের দিনটা হোটেলের নিরাপদ বৃত্তের মধ্যে থেকে ওকে পরবর্তী পরিকল্পনা ভাবতে হবে, গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত খাড়া করতে হবে। তাই এত তাড়াতাড়ি ও ফিরতে চায় না, ওই বিভীষিকার আবহের মধ্যে ও আর ফিরতে চায় না। শুধু আজ বলে নয়, কোনো দিনই আর ফিরতে চায় না ওখানে। এইটুকু মার্থা বুঝতে পেরেছে যে মানুষ হোক বা অন্য কিছু হোক, ওই বাড়িটা একটা ভয়ঙ্কর মৃত্যু ফাঁদ। ওখানে আবার গেলে মৃত্যু নিশ্চিত। মার্থা খুব শিগগিরই সিদ্ধান্ত নিয়ে নিল যে আগামীকালই সে লন্ডনে ফিরে যাবে। লন্ডনে গিয়ে পরিচিতদের ঠাট্টা বিদ্রূপের মধ্যে থেকে জীবন কাটাবে তবু ভালো, কিন্তু ওই ভয়ঙ্কর বাড়িতে আর এক দণ্ড থাকবে না সে। যেমন ভাবা, মার্থা এবার রিসেপশনে গিয়ে সম্পূর্ণ নিজের নামে হোটেলের ঘর বুক করে ফেলল। তারপর রুবিকে নিয়ে ঝাঁ চকচকে লাউঞ্জ পেরিয়ে বিশাল সুসজ্জিত ডাইনিং রুমে গিয়ে ব্রেকফাস্ট সেরে নিল। মার্থা যখন ব্রেকফাস্ট সেরে উঠেছে সবে, তার কিছুক্ষণের মধ্যেই উইল পিটারসন এসে পড়লেন হোটেলে, তার হাতে একটি ল্যাপটপ। রিসেপশনের দিকে আসতেই সরাসরি মার্থার সঙ্গে তার চোখাচোখি হয়ে গেল। মার্থা লাউঞ্জের একটা চেয়ারে এমনভাবে বসেছিল যাতে হোটেলের এন্ট্রান্স ডোর তার মুখোমুখি পড়ে এবং তাকে খুঁজে নিতে পিটারসনকে একটুও বেগ না পেতে হয়। মার্থা লক্ষ্য করল পিটারসনের গায়ে সেই আগের টি শার্টটা এখন আর নেই, অন্য একটা জামা পরনে। মাথার চুলগুলো বেশ উস্কো খুস্কো, মুখের চামড়া তো বেশ ভাঁজ পড়ে গেছে এক রাতের মধ্যে। হ্যালো রুবি ডুবি ডু। বলতে বলতে রুবির দিকে এগিয়ে এলেন উইল পিটারসন। রুবিকে আদর করে তিনি ডুবিডু বলে সম্বোধন করেন। পিটারসনকে দেখে ছোট্ট রুবিও বেশ উচ্ছ্বসিত হয়ে উঠল। ব্যাপারটা বেশ অবাক করে দিল মার্থাকে। সাধারণত বাচ্চারা নতুন মুখ দেখলে প্রথম প্রথম সংকোচ বোধ করে, কিন্তু এই লোকটাকে রুবির বেশ প্রথম দর্শনেই ভালো লেগেছে দেখা যাচ্ছে। মার্থাকে লক্ষ্য করে পিটারসন বলে উঠলেন, বাহ, আপনারা দেখছি একেবারে ফ্রেশ হয়ে নিয়েছেন। চলুন ওই জানলার ধারে টেবিলটায় গিয়ে বসা যাক, ওখানেই যা বলার বলবো। মার্থা এবার লক্ষ্য করল উইল পিটারসনের চোখ দুটো কেমন যেন লালচে দেখাচ্ছে। মার্থা মনে মনে খুব উত্তেজিত হয়ে আছে এই ভেবে যে না জানি এখন লোকটা ওই ইরি ফার্মের ব্যাপারে কি কি বলবে ওকে। কিন্তু যাই বলুক সে, মার্থার জীবনেও ওই কটেজে ফিরবে না। তবুও জানতে চায় লোকটা ও বাড়িতে এক রাত কাটিয়ে সে কি কি বলে তাকে, তা ওকে শুনতেই হবে। সেই সব শোনার জন্য ভেতরে ভেতরে খুবই উদ্গ্রীব হয়ে উঠেছে। নিয়ম মাফিক সামান্য কুশল বিনিময়ের পরেও পিটারসন কিছু বলছেন না দেখে মার্থা এবার নিজেই অত্যুৎসাহী হয়ে জিজ্ঞেস করল, রাতে ভালো করে ঘুম ঠুম হয়েছিল তো? একা ঘরে কোনো অসুবিধে হয়নি তো? মার্থাকে এবার অবাক করে দিয়ে উইল পিটারসন বললেন, আমি গত রাতে ঘুমোইনি ম্যাডাম। তারপরেই কিছু যেন হঠাৎ মনে পড়ে গেছে এরকম ভান করে বললেন, ও হ্যাঁ, আপনার চাবিগুলো তো হ্যান্ড ওভার করার আছে আপনাকে। বলতে বলতে তিনি প্যান্টের পকেট থেকে একতাড়া চাবি বের করে মার্থার হাতে ধরিয়ে দিলেন। হথন কটেজে প্রত্যেকটা ঘরের চাবির গোছটা মার্থার দিকে এগিয়ে দিয়ে অদ্ভুত শান্ত গলায় বললেন, আপনার বাড়ির সব ঘরগুলোর চাবি এতে আছে, আর ঘরের সবকিছুই যথাযথ আছে। এই নিন আপনার কটেজের চাবি, এবং আপনি এখন নিশ্চিন্তে ফিরে যেতে পারেন ওখানে। পিটারসনের হাত থেকে চাবিটা নিতে নিতে মার্থা অবাক বিস্ময়ে তার দিকে চেয়ে রইল। এমনকি চাবিটা হাতে নেওয়ার পরেও কতক্ষণ ওর দিকে চেয়েই রইল। একসময় থেমে থেমে জিজ্ঞেস করল, তাহলে গত রাতে আপনি ঘুমিয়েছেন কোথায়?
মার্থার এই প্রশ্নের জবাবে পিটারসন লাউঞ্জের জানলা দিয়ে শুধু বাইরের দিকে একবার তাকিয়ে চোখের ইশারা করলেন। মার্থা তার দৃষ্টি অনুসরণ করে বাইরে তাকিয়ে দেখল ডিপ ব্লু রঙের একটা ভলভো কার দাঁড়িয়ে রয়েছে হোটেলের পার্কিং এরিয়ায়। পিটারসনের কার। অবাক হয়ে পিটারসনের দিকে তাকিয়ে এবার সে বলল, তার মানে আপনি গতকাল সারা রাত গাড়িতে ঘুমিয়েছিলেন? মার্থার কথায় মাথা নাড়লেন পিটারসন। মার্থা আবার জিজ্ঞেস করল, কটেজের ভেতর ঘুমোননি? একথায় খানিকটা জিভ কেটে হাসলেন পিটারসন। বললেন, আপনার অনুমতি ছাড়া আমি আপনার বাড়িতে আপনার খাটে ঘুমোবো এমন কাজ আমি কি করে করতে পারি বলুন তো? আমি তো আপনার কাছে শুধু বাড়িতে ইনভেস্টিগেশন করার অনুমতি চেয়েছিলাম, ঘুমোবার অনুমতি তো চাইনি। ও ইয়েস, আমার কিন্তু খুব খিদে পেয়ে গেছে, আসুন ব্রেকফাস্টটা কি খেয়ে নিতে পারি? মার্থা বলল, আমার খাওয়া হয়ে গিয়েছে, আপনি কিছু খেতে চাইলে খেয়ে নিন। ওয়েট্রেসকে ডেকে এবার পিটারসন বেকন, 1 প্লেট পনির আর 1 কাপ কালো কফির অর্ডার দিলেন। তারপর মার্থার দিকে চেয়ে বললেন, আপনি কি কিছুই খাবেন না আর? ওয়েট্রেসের দিকে তাকিয়ে মার্থা বলল, স্পার্কলড মিনারেল ওয়াটার নেব শুধু। মুখে অর্ডারটা দিলেও আসলে মার্থার এখন খাবার দিকে মন নেই। ওর যাবতীয় মনোযোগ এখন হথর্ন কটেজের গল্প শোনার দিকে। সরাসরি এবার সে জিজ্ঞেসই করে ফেলল পিটারসনকে, রাতে তো আমার বাড়িতে ইনভেস্টিগেশন করেছিলেন, কিছু দেখতে পেয়েছেন কি? একটু চুপ করে থেকে এবার পিটারসন বলতে লাগলেন, দেখুন ম্যাম, আপনি তো সেই আধুনিক মনস্ক যুক্তিবাদী বা ধরতে গেলে জড়বাদী অবিশ্বাসীদের দলে, যারা অলৌকিক কোনো ব্যাপারে এই দুনিয়ায় থাকতে পারে তা একেবারেই মানতে চান না, তাই না? মার্থা এতক্ষণ সামনের দিকে ঝুঁকে বসেছিল, এবার চেয়ারে পিঠ ঠেকে গেল তার। সত্যিই তো, সে তো বরাবরই অলৌকিক কোনো ব্যাপারে ঘোর অবিশ্বাসী, তাই এক্ষেত্রেও বিশ্বাস করার প্রশ্নই আসে না। কিন্তু তবুও কটেজে সে আর ফিরতে চায় না। এবার পিটারসন ছোট্ট সুগার কেসটাকে হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে বললেন, ম্যাম, যা সচরাচর ঘটে কিন্তু ওই কটেজে তেমন কিছুই ঘটেনি, অন্তত যতক্ষণ আমি ছিলাম। আমি সব ঘরে ক্যামেরা ফিট করে রেখেছিলাম, টেম্পারেচার আপ ডাউন মাপার জন্য থার্মোমিটার বসিয়ে রেখেছিলাম, সবকিছু আমি মনিটরিং করেছি, কিন্তু কোনো কিছুই আমার দৃষ্টিগোচর হয়নি বা আমার মনিটরিংয়ে কিছু ধরাও পড়েনি। মার্থা বুঝতে পারছিল না পিটারসন কি বলতে চাইছেন, কিন্তু তার মনিটরিংয়ে কিছু ধরা পড়েনি শুনে মনে মনে বেশ হতাশই হলো মার্থা। এই ভদ্রলোক তার মানে কি বলতে চাইছেন? মার্থা আবার নির্ভয় ওই কটেজে গিয়ে আবার বাস করতে পারে, কোনো ভয়ই নেই ওখানে। এটা যদি সত্যি হয় তাহলে অবশ্যই এটা একটা ভালো খবর। কিন্তু মার্থার ভাবনায় ছেদ টেনে পিটারসন আবার বলতে শুরু করলেন, আমি যতক্ষণ ও বাড়িতে ছিলাম তখন তো কোনো কিছুই ঘটতে দেখিনি, কিন্তু এখন আমাকে ফিরে গিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো চেক করতে হবে। হয়তো ওই ফুটেজে কিছু পেলেও পেতে পারি, কারণ আমি ঘরে ঘরে সিসিটিভি ক্যামেরা ফিট করে বাইরে চলে গিয়েছিলাম আর রাতটা বাইরেই কাটিয়েছিলাম। তবু আমি নিশ্চিত ওখানে তেমন কিছুই নেই। ও হ্যাঁ, তবে একটা জিনিস আমি নোট করেছি। মার্থা এবার কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল পিটারসনের মুখের দিকে। মার্থাকে লক্ষ্য করে পিটারসন জিজ্ঞেস করলেন, আমার ইভিপিতে, আচ্ছা আপনি ইভিপি জিনিসটা কি জানেন তো? মাথা নাড়ল মার্থা, কিন্তু ভেতরে ভেতরে জানার আগ্রহ হচ্ছিল খুব। পিটারসন বলতে লাগলেন, ইভিপি হচ্ছে ইলেকট্রনিক ভয়েস ফেনোমেনন,
মানুষের কানে যেসব সূক্ষ্মাতি সূক্ষ্ম শব্দ ধরা পড়ে না, সেই রকম জিনিস রেকর্ড করবার জন্য আমি এই ধরনের ডিজিটাল রেকর্ডার্স ব্যবহার করি। সেই রকম একটা ইভিপি আমি রুবির ঘরে, মানে যে ঘরের দেওয়ালের ভেতর থেকে শব্দ টব্দ পাওয়া যায় বলে আপনার অভিযোগ ছিল, সেই ঘরে ফিট করে রেখেছিলাম। যে কয়েকটা মিস্টিরিয়াস শব্দ ওতে ধরা পড়েছে, সেগুলো ট্রেস করা আমার পক্ষে সম্ভব হয়নি, তাই সেগুলো রেকর্ডিং আমি মেল করে পাঠিয়েছি। দেখি যদি তার মেশিনে শব্দগুলো আলো ভালো করে বোঝা যায়। পিটারসন লক্ষ্য করলেন মার্থার মুখ চিন্তামগ্ন। তাকে ফের আশ্বস্ত করতে গিয়ে তাই তিনি বললেন, ঘাবড়াবেন না, তেমন কোনো ব্যাপার নয় এগুলো। ঠিক এই সময় ওয়েট্রেস এসে খাবারের প্লেটগুলো ওদের সামনের টেবিলে নামিয়ে সাজিয়ে রাখতে লাগলো। স্যান্ডউইচে বড় একটা কামড় দিয়ে মার্থার মুখের ভাব পড়তে লাগলেন পিটারসন। তারপর বললেন, আপনি আমাকে তো আপনার এক্সপেরিয়েন্স সবকিছুই খুলে বলেছিলেন, তাই না ম্যাডাম? এ কথায় মার্থা যেন কিছুটা হকচকিয়ে গেল, কারণ মনে মনে সে খুব ভালো করেই জানে যে সে অনেক কিছুই চেপে গিয়েছিল পিটারসনের সামনে। বিশেষ করে গতকাল সকালে কিচেনে বসে যখন রুবিকে খাওয়াচ্ছিল সেই সময় যা যা ঘটল সব কিছুই সেই ভদ্রলোককে কিন্তু জানায়নি। সেই রুবির হাতে অস্বাভাবিক জোর, মার্থার হাত থেকে চামচ ছিটকে ফেলে দেওয়া, চেয়ারের আপনা থেকে সজোরে দেওয়ালে গিয়ে আছাড় খাওয়া, ঘরের তাপমাত্রার আকস্মিক নিম্নগামিতা, এসবের কোনোটাই সে পিটারসনকে বলেনি। তাই নিজের মুখ আড়াল করতে সে রুবির মোজা দুটোকে নিয়ে অকারণে নাড়াচাড়া করবার দিকে মনোযোগ দেওয়ার ভান করতে করতে বলল, ইয়েস, অফকোর্স, সবই বলেছি। পিটারসন আর কিছু বললেন না, কিন্তু সারাক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে জরিপ করে চললেন মার্থাকে। ওর গতিবিধি লক্ষ্য করতে লাগলেন। মার্থার কেমন যেন অস্বস্তি হতে লাগলো। পিটারসনের অভিজ্ঞ চোখের সামনে থেকে নিজেকে আড়াল করতে সে রুবিকে টেনে নিয়ে বসালো নিজের কোলে। অকারণেই ওর কচি কচি হাত দুটো নিয়ে খেলতে লাগলো। মাঝখানে পিটারসনের দিকে চোখ তুলে চাইতেই তার অস্বস্তি ভাব আরও বেড়ে গেল, যখন দেখল পিটারসন এখনো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে জরিপ করে চলেছেন। মার্থার মনে হলো লোকটা যেন তার মনের কথা পড়ে নিচ্ছে। ভীষণ অস্বস্তি হতে লাগলো তার, অথচ মুখের ওপর কিছু বলতেও পারছে না। অথচ কিছু না বললে লোকটা এইরকমভাবেই চেয়ে থাকবে তার দিকে। তাই অস্বস্তি কাটাতে সে এবার বলল, আই থিঙ্ক আমি আপনাকে আমার অভিজ্ঞতার ব্যাপারে সব কিছুই জানিয়েছি, যা সত্যি তাই বলেছি। শান্তভাবে পিটারসন বললেন, ওকে। মার্থা এবার বলল, মিস্টার পিটারসন, এবার আপনাকে একটা স্পষ্ট কথা জানাতে চাই। আমি এখন ওই কটেজ ছেড়ে দিচ্ছি। তাই ওই কটেজে আপনার ওসব ইনভেস্টিগেশনের ব্যাপারে আমি এখন খুব একটা আগ্রহী নই। আপনি যতদিন ওখানে ক্যামেরা লাগিয়ে রাখতে চান রাখুন, ইনভেস্টিগেশন চালাতে চান চালিয়ে যান। আমি আর ওই কটেজে ফিরছি না। ওই বাড়ি এখন আর আমার নয়। একটা দিন সময় করে এসে শুধু আমার জিনিসগুলো নিয়ে যাওয়া বাকি, ব্যাস। স্যান্ডউইচ খেতে খেতে মার্থাকে তখনও তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করছেন পিটারসন। এবার বললেন, আপনি তো এই কথাটা আগে আমায় বলেননি যে আপনি ও বাড়ি ছেড়ে দিচ্ছেন। রুবির পায়ে অকারণে বার দুয়েক মোজা পরিয়ে আবার খুলে নিতে নিতে মার্থা বলল, আমি ভাবিনি পরে এত হ্যাঙ্গামায় পড়তে হবে, সত্যিই ভাবতে পারিনি। পিটারসন স্যান্ডউইচের শেষ কামড় দিয়ে বেকনের ডিশটা টেনে নিতে নিতে বললেন, কিন্তু আপনার বান্ধবী শিউ তো বলেছিলেন যে আপনি এখানে পাক্কা 6 মাস কাটাতে বদ্ধপরিকর ছিলেন। মনে মনে ক্রমশ বিরক্ত হচ্ছিল মার্থা। এই লোকটা কি তাকে একেবারেই নিষ্কৃতি দেবে না বলে ঠিক করেছে? কিন্তু তখনও যথেষ্ট ধৈর্য ধরে সে শান্ত গলায় জবাব দিল, লন্ডনে যাবার হঠাৎ একটা অপরচুনিটি এসে গেল সামনে, তাই যেতে হচ্ছে।
কথাটা বলেই অস্বস্তি হতে লাগলো মার্থার। সে নিজেও জানে কথাটা কত বড় মিথ্যে। খুশি হয়ে এবার পিটারসন বলে উঠলেন, দ্যাটস গুড। তাহলে আমার মনে হয় এই ইনভেস্টিগেশনের রেজাল্টের ব্যাপারে আমার এখন আপনার ল্যান্ডলর্ডের সাথেই কন্ট্যাক্ট করা উচিত, তাই না? আর তাছাড়া আপনার বিশ্বাস যে পরশু রাতে স্বয়ং আপনার ল্যান্ডলর্ড রব মাউন্টফোর্ড আপনার ওপর চড়াও হয়েছিলেন, তাই তো? মনে মনে বিরক্তির শেষ সীমায় পৌঁছে গিয়েছিল মার্থা। তবু নিজেকে সংযত রেখে বলল, না মানে গতকাল শুনলাম উনি গত পরশুদিন বিকেলেই ফ্রান্সে চলে গিয়েছেন। অতএব উনিও হতে পারেন না। এনিওয়ে আমি চাই এই ব্যাপারটা পুলিশই হ্যান্ডেল করুক। আমি গতকাল পুলিশে ডায়েরি করে এসেছি। মার্থার কথায় ভ্রু উঁচিয়ে মিস্টার পিটারসন বলে উঠলেন, বাহ, পুলিশে ডায়েরিও করেছেন? তা ওরা কি বললো? কিছু বলেছে আপনাকে? কোনো আশ্বাস টাশ্বাস দিয়েছে? মার্থা কি বলবে ভেবে পেল না। চরম অস্বস্তি নিয়ে ইতস্তত করতে লাগলো। না মানে না মানে তাকে প্রায় থামিয়ে দিয়ে এবার পিটারসন বলে উঠলেন, ওয়েল, আপনি যদি পুলিশের সত্যিই ডায়েরি করে থাকেন তাহলে আপনি এখন ওই গ্রাম আর কটেজ ছেড়ে বাইরে চলে যেতে পারেন না। পুলিশি রুল অনুযায়ী আপনাকে কেসটা সলভ না হওয়া পর্যন্ত বা যতক্ষণ না পুলিশের পারমিশন পাচ্ছেন আপনি ওই কটেজ ছাড়তে পারবেন না। আপনাকে এখনো ওখানেই থাকতে হবে, ওই কটেজেই। পিটারসনের কথা এবার একরাশ হতাশা ঘিরে ধরল মার্থাকে। এটা যেহেতু এখন পুলিশ কেস, তাই ওকে এখন ওখানেই থাকতে হবে। এ তো নিজেই নিজেকে অজান্তে বিপদের মধ্যে আরো জড়িয়ে ফেলল সে। কি হবে এখন? পিটারসন আরো বলতে লাগলেন, আর আমি মনে করি ওই কটেজে যদি আপনি আরো কদিন থাকেন তাহলেই আমার ইনভেস্টিগেশনের রেজাল্ট কি হবে তা আপনি অটোমেটিক্যালি নিজেই বুঝতে পেরে যাবেন। আমার আপনাকে গিয়ে খবর দেওয়ারও দরকার হবে না। আমার আপনাকে গিয়ে খবর দেওয়ারও আগে আপনি নিজেই বুঝতে পেরে যাবেন। মার্থার অস্বস্তি আর হতাশা আবার দুটোই খুব বেড়ে গেল। এই লোকটা সেই থেকে ওর পেছনে পড়ে আছে কেন? কেন ওকে মুক্তি দিচ্ছে না লোকটা? কি চায়? কিন্তু তবু নিজেকে সংযত রেখে সে এবার প্রায় মিনতি করে পিটারসনকে বলল, দেখুন, আমি জানি না আপনি ঠিক কি চান আমার কাছ থেকে। আপনি নিজেই বলছেন যে কটেজে আপনি সেরকম কিছুই দেখেননি। তবু আপনি বলছেন কেস স্টাডি করার জন্য কটেজটা ইনভেস্টিগেশন চালানো দরকার। তো চালিয়ে যান না, অসুবিধে নেই। আমি আগেও বলেছি, এখনও বলছি, ওই কটেজে প্যারানর্মাল কোনো অ্যাক্টিভিটিস হয়ই না। আর আপনি নিজেও তাই দেখেছেন। এখন দয়া করে এই পুরো ব্যাপারটা পুলিশের হাতে ছেড়ে দিন। আমি লন্ডনে বসেই এখানকার পুলিশের সঙ্গে ব্যাপারটা ডিল করব। আর আমি মনে করি না আপনারও এ ব্যাপারে আর করণীয় কিছু থাকতে পারে। আমি এই হোটেলে আজকের দিনটা থাকবো। আমি পেমেন্টও করে দিয়েছি রিসেপশনে। আমার খারাপ লাগছে আপনি একজন স্টুডেন্ট হয়ে এত দূর থেকে কষ্ট করে এরকম একটা অর্থহীন ব্যাপার নিয়ে কেস স্টাডি করতে এসেছেন। আমার জন্য এত টাকা দিয়ে হোটেলের ঘর বুক করে দিয়েছেন। সত্যি আমার ভাবতেও খারাপ লাগছে। ঘর বুক করতে যত টাকা পেমেন্ট করতে হয়েছে আপনাকে, তার সবটাই আমি আপনাকে ফিরিয়ে দেব। বলতে বলতে পিটারসনের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল মার্থা। জবাবে পিটারসনও হাসলেন। মার্থা ভাবল, যাক, ওষুধ ধরেছে তাহলে। কিন্তু পরক্ষণেই তার ভুল ভাঙল। পিটারসন বললেন, সত্যি তার কোনো প্রয়োজন নেই। এই হোটেলে ওরকম 10টা ঘরে 10 দিনের জন্য বুকিং করার টাকা আমার কাছে যথেষ্ট আছে। ধরে নিন আমি আপনাকে স্টার হোটেলে এক রাতের জন্য একটা ঘর গিফট দিয়েছি। বলতে বলতে পিটারসন নিজের সামনের প্লেটের ওপর মনোনিবেশ করলেন। তারপর কাঁটা চামচ দিয়ে বেকনের একটা টুকরো মুখে পুরে হালকাভাবে চিবোতে চিবোতে বললেন, আমি মনে করি আপনাকে সহজে পুলিশ গ্রামের বাইরে যাবার পারমিশন দেবে না। কথাটা বলেই মার্থার মুখের দিকে তাকিয়ে তিনি দেখলেন মার্থার মুখের হাসি অদৃশ্য।
পিটারসন ফের বলতে লাগলেন, আপনাকে ওই কটেজে আরো কদিন থাকতে হবে এই কারণেই বলছি। প্রথমত, আপনার ঘরে পরশু রাতে যে ঢুকেছিল, আপনার ভাষায় অনধিকার প্রবেশকারী, সেই ব্যক্তিটি ভেতর থেকে জানলা দরজা বন্ধ বাড়িতে অত্যন্ত রহস্যজনকভাবে ঢুকলো এবং বেরিয়েও গেল। বলতে পারেন বন্ধ জানলা দরজার মধ্য দিয়ে যাওয়া আসা করেছে সে। আরো আশ্চর্য, সে আপনার ঘরে ঢুকেছে, অথচ ঘরে ল্যান্ডিং এবং সিঁড়িতে কাঠের ফ্লোরবোর্ড হওয়া সত্ত্বেও তার পায়ের এতটুকু শব্দ আপনার কানে যায়নি। সে যেন হাওয়ায় ভেসে এসে প্রবেশ করেছে আপনার ঘরে। তার গায়ে এরকম শক্তি আছে যে আপনার মতো একজন পূর্ণবয়স্ক মহিলাকে খাট থেকে হিড়ির করে টেনে নামাবার পূর্ণ শক্তি ধরে। আর আপনি যখন তাকে দেখবার জন্য পেছন দিকে টার্ন নিলেন, তার আগেই সে অস্বাভাবিক স্পিডে আপনাকে ছেড়ে দিয়ে ঘর থেকে চলে গেল। অস্বাভাবিক গতিবেগ তার বলতে হবে। আমি তো এতদিন জানতাম এই মহাবিশ্বে আলোর গতিবেগ সবচেয়ে বেশি হয়, কিন্তু আপনার আক্রমণকারীর গতিবেগ তো আলোর গতিবেগকেও হার মানায়। সো ব্যাপারটা আপনার কাছে প্যারানর্মাল কিছু না হলেও ব্যাপারটাকে আবার স্বাভাবিকও বলা যায় না। মার্থা এবার চুপ করে রইল, ভাষাহীন চোখ মেলে তাকিয়ে রইল পিটারসনের দিকে। পিটারসন ফের বলতে লাগলেন, দ্বিতীয়ত, আমি স্থির নিশ্চিত আপনি আমার কাছে অনেক কথা চেপে গেছেন। ঘটনা ঘটল রাত্রে, আর আপনি তড়িঘড়ি কোনো রকমে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন পরদিন অনেক বেলায়। মাঝখানে অনেকগুলো ঘন্টা কেটে গেছে, আর তার মধ্যে নিশ্চয়ই আরো এমন কিছু ঘটেছিল যার জন্য আপনি তখন অত ভয় পেয়ে গিয়েছিলেন, আর ঘর দৌড় ওইভাবে খোলা রেখেই অমনভাবে প্রায় পালিয়ে গিয়েছিলেন। দ্যাটস টু মিস্টেরিয়াস। মার্থা এবার থতমত খেয়ে তাকিয়ে রইল পিটারসনের দিকে। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এগোতে সহায়তা করুন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।